শিবির নেতাকর্মীদের মুক্তির দাবিতে দিনাজপুরে শিবিরের ডাকে সকাল সন্ধ্যা ও যুবদল নেতা হত্যার প্রতিবাদে যশোরে আধাবেলা হরতাল পালিত হয়। প্রতিনিধিদের সহায়তায় স্মৃতি মণ্ডলের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর ফুলশির ফয়েজ লেক এলাকায় মিছিল থেকে গাড়ি ভাঙচুর ও রাস্তায় আগুন দিয়ে সড়ক অবরোধ করে অবরোধকারীরা। নগরীর বহদ্দারহাটের বাস টার্মিনাল এলাকায় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। সে সময় ৩ জনকে আটক করে পুলিশ। চট্টগ্রাম নগরীর আলমা সিনেমার মোড় থেকে অবরোধের সমর্থনে মিছিল বের হয়। এদিকে রোববার জামায়াতের হরতালে জয়পুরহাটে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত আসমা বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বরিশালের কাশপুরে একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। নাটোরের স্টেশন বাজার এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের হয়। পরে একতা মোড়ে একটি ট্রাক ভাঙচুর করে তারা। টাঙ্গাইলের আশিকপুরে বিক্ষোভ মিছিল করে বাইপাসে অবস্থান নেয় 18 দলের নেতাকর্মীরা। এদিকে রংপুরে জাতীয় পার্টির ডাকা 48 ঘণ্টা হরতালে নগরীর বিভিন্ন এলাকায় পিকেটিং করে দলের নেতাকর্মীরা। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও যান চলাচল। দিনাজপুরে হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে শিবিরের নেতাকর্মীরা। পরে দিনাজপুর রংপুর মহাসড়ক অবরোধ করে তারা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে অবরোধকারীরা। কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের 9 মাইল কাচারি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা। কুড়িগ্রামের ঘোষপাড়ায় পঞ্চগড় সদর ও সিলেটে সিলেট ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে অবরোধকারীরা। রিপোর্ট 21 টেলিভিশন। এদিকে রাজধানীতে 18 দলীয় জোটের 72 ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ সহ বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছে রেলের যাত্রীরা। টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। আর সদরঘাটের লঞ্চ টার্মিনালে যাত্রী নেই বললেই চলে। তবে নৌ পরিবহন মন্ত্রী আগামী সপ্তাহ থেকে যান চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দেন। সহকর্মীদের সহায়তায় তৌহিদুর রহমানের রিপোর্ট। নির্বাচনী তফসিল বাতিল ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারা দেশে 18 দলীয় জোটের চতুর্থ দফার অবরোধ চলছে। দিনের শুরুতে সকালে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় রেললাইনে আগুন দেওয়া হয়। বাড্ডার শাহজাদপুরে মিছিল ও সমাবেশ করে অবরোধকারীরা। সদরঘাট থেকে দু একটি লঞ্চ ছেড়ে গেলেও যাত্রী কম থাকায় লোকসানে পড়তে হচ্ছে বলে জানান লঞ্চ কর্তৃপক্ষ। প্রতিদিন অনেক টাকা লস হয়, যাত্রী হয় না, তো লোকজন আসতে পারে না, যাইতে পারে না, লোকজনের কাজ কাম করতে পারে না। এই অবস্থা অবশ্যই দূর করা দরকার। খুব যত তাড়াতাড়ি পারা যায় তত সকল মানুষের জন্য মঙ্গল। এদিকে পরিবহন শ্রমিকদের এক অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান হরতাল অবরোধে সব ধরনের যান চলাচলের ঘোষণা দেন। এইটুকু বলে রাখি, আমরা যাত্রীদেরকে ইনশাআল্লাহ আশ্বস্ত করতে চাই, আমাদের এই আগামীকালকের পর থেকেই আমরা নিয়মিত, কারণ আমাদের এই প্রস্তুতিগুলো নিতে আগামীকালকে আমাদের সময় লাগবে, আমরা এরপর থেকে নিয়মিত আমরা গাড়ি চালাবার জন্য সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করছি। গাবতলী ও সাইদাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। তেসরা ডিসেম্বরে গাজীপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পড়ে আহত ট্রাক চালক আলামির মোল্লা বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মঙ্গলবার মধ্যরাতে ভাসানটেক বস্তিতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম সহ 2 জনকে আটক করে পুলিশ। এদিকে বিকেলে দলীয় সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্যাতনের মাত্রা যতই বাড়বে আন্দোলনের গতিও তত বৃদ্ধি পাবে। বিজয় দিবসের অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকরা উপস্থিত না থাকার বিষয়টি সরকারের ব্যর্থতা বলেও দাবি করেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন গণতান্ত্রিক দেশগুলির একটি সমন্বিত প্রতিষ্ঠান। আমরা মনে করি সরকারের যে গণতান্ত্রিক আচরণ এবং নির্বাচনের নামে যে প্রহসন, তার প্রতি এক ধরনের প্রতিবাদ জানানোর জন্যই তারা এটা করেছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে চলমান সহিংসতা আর নির্বাচন নিয়ে টানাপোড়েনের কারণে আন্তর্জাতিক সম্প্রদায় আরও কঠোর অবস্থানে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে এর ফলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিক অবকাঠামো। সুস্মিতা আনোয়ারের রিপোর্ট। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনে নেমেছে বিরোধী দলীয় জোট।
সেই সঙ্গে 1 মাসেরও বেশি সময় ধরে চলছে দাবি আদায়ে বিরোধী দলের অবরোধ ও হরতাল। বেড়েছে সহিংসতা, যার ফলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল। এ কারণে বাংলাদেশের উপর আন্তর্জাতিক চাপ আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতিসংঘ সহ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে সরাসরি যোগাযোগ করেছে প্রধানমন্ত্রীর সাথে এবং তাকে সাজেস্ট করেছে উপায়, সম্ভাব্য উপায়, সেগুলোর ক্ষেত্রে তারা একটা নির্দিষ্ট সময়ে দেখবে গণ্ডি, সেই সময়ের গণ্ডিটা পার হয়ে গেলে তখন তারা চাপ দিবে যে আমরা এই ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি তো বলবো বাংলাদেশকে তারা একটা অবিশ্বাসের চোখে দেখছে। আমি মনে করি না যে এই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে একটি যথাযোগ্য গণতান্ত্রিক সরকার বলে পৃথিবী মেনে নেবে। বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায় হস্তক্ষেপ করতে পারে বলেও মনে করেন তারা। রাজনৈতিক নেতাদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যেকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়, সেটাই হচ্ছে একমাত্র উপায়। যেসব সাহায্য আসছে বহির্বিশ্ব থেকে তার বেশিরভাগই কিন্তু এই ধর্মীয় উন্মাদনা, মৌলবাদ এগুলো ঠেকানোর জন্য। সেটাও যেমন অনিবার্য, তেমনি গণতন্ত্রকে স্বাস্থ্যকর অবস্থানে ফিরে আনা এটাও আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। তবে হরতাল, অবরোধ আর সহিংসতায় দেশের অর্থনৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি রাজনৈতিক দলগুলোর বিশেষ গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলেও মত তাদের। বর্তমানে দেশের অর্থনীতি একটি বিপর্যয়ের মুখে এসে পড়েছে। সুস্মিতা আনোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। ধ্বংসযজ্ঞ চালানোর আগে স্বাধীনতা বিরোধীদের মনে রাখা উচিত তাদের ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি আছে। মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশের জনগণ সব নীরবে সহ্য করবে না। 14 দলের বৈঠকের আগে প্রধানমন্ত্রী একথা বলেন। কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তান পার্লামেন্টে শোক প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই কাদের মোল্লাই সে কাদের মোল্লা তা প্রমাণ হয়েছে পাকিস্তানে নিয়াজির ভাতিজা ইমরান খানের বক্তব্যে। বিএনপি নির্বাচনে না আসায় স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ভোট দিতে হয়নি বলে বাংলাদেশ অভিশাপমুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রোমেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণভবনে বুধবার সন্ধ্যায় জরুরি বৈঠকে বসে 14 দল। সেখানে শেখ হাসিনা সাম্প্রতিক সহিংসতার জন্য খালেদা জিয়াকে দায়ী করে বলেন, জামাত নির্বাচনে আসতে পারবে না বলে তিনি নির্বাচনে না আসে ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন। পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে এসে হত্যা খুন চালিয়েছিল, তাদের কিন্তু বাড়িঘর এখানে ছিল না, তাদের পরিবার পরিজন কিন্তু বাংলাদেশে ছিল না, তারা রেখে এসেছিল পাকিস্তানে। আর আজকে এই পাকিস্তানি দালালগুলি এখানে বসে যেটা করছে তাদেরটা ভুলে গেলে চলবে না যে তাদেরও ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদেরও ঘর বাড়ি আছে, তাদেরও ছেলে মেয়ে আছে, তাদেরও সব আছে, এটাও তাদের মনে রাখা উচিত। কাজে এই মাটিতে বসে তারা এই ধরনের ঘটনা চালাবে আর বাংলাদেশের মানুষ বসে বসে এটা দেখবে, তামাশা দেখবে, এটা হবে না। দেশবাসীকে বলবো, সবাইকে শান্ত থাকতে হবে এবং এই অবস্থা মোকাবেলা আমরা করব। যতই তারা তাণ্ডব চালাক না কেন, জনগণকে এটা প্রতিরোধ করে তুলতে হবে। প্রধানমন্ত্রী পাকিস্তানের পার্লামেন্টে শোক প্রস্তাবের নিন্দা জানিয়ে ইমরান খানের পরিচয় তুলে ধরে তার সমালোচনা করেন। আজকে এই কাদের মোল্লাকে নিয়ে বহু কথা তারা বলছে, এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা না, কিন্তু এটা যে সেই কাদের মোল্লা সেটা প্রমাণ হয়ে গেছে পাকিস্তানে। আপনারা দেখেন পাকিস্তানে পার্লামেন্টে ইমরান খান, সে বোধহয় এখন বিরোধী দলের নেতার ভূমিকা আছে না, এবং আমি জানি না, এটা শুনেছি সে নাকি নিয়াজির ভাতিজা, সেই এটা তুলেছে পার্লামেন্টে, আলোচনা করেছে এবং কাদের মোল্লার ফাঁসি হলো কেন তারা সেটা নিন্দা প্রস্তাব এনেছে। যে কোনো মূল্যে জনগণের জানমাল রক্ষা, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার অঙ্গীকার করে জনগণকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস প্রতিরোধের আহ্বানও রাখেন শেখ হাসিনা। না থাকে তাই। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। পুরান ঢাকায় দর্জি দোকানে বিশ্বজিৎ দাস হত্যা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের 21 জন কর্মীর মধ্যে 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকি 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে 20,000 টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুর 12:30টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4 এর বিচারক AVM নিজামুল হক এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে কার্যকর করার দাবি জানিয়েছে বিশ্বজিতের পরিবার। আলী আহমেদের রিপোর্ট।
গেল বছরের 9 ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে বাহাদুর শাহ পার্কের কাছে পথচারী বিশ্বজিৎ দাসকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের কর্মীরা নির্মমভাবে হত্যা করেন। ঘটনার 1 বছর 10 দিন পর রায় দেয়া হয়। দণ্ডবিধির 302 এর 34 ও 143 ধারার রায়ে 8 জনের মৃত্যুদণ্ড ও 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। মৃত্যুদণ্ড পাওয়া ছাত্রলীগের 8 কর্মী হলেন রফিকুল ইসলাম ওরফে শাকিল, মাহফুজুর রহমান ওরফে নাহিদ, জিএম রাশিদুজ্জামান ওরফে শাওন, কায়ুম মিয়া, ইমদাদুল হক ওরফে এমদাদ, সাইফুল ইসলাম, রাজন তালুকদার ও নূরে আলম ওরফে লিমন। তাদের মধ্যে রাজন তালুকদার ও নূরে আলম পলাতক, বাকি 6 জন কারাগারে আছেন। এটা আমরা ফুটেজ এবং তাদের ব্যানারের মাধ্যমে আমরা যেটা প্রকাশ পাইছে সেটা হলো তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী হিসেবে তারা পরিচিত। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এই কারণে আমরা রাষ্ট্রপক্ষ থেকে সন্তোষ প্রকাশ করছি। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে বিশ্বজিতের ভাই, সেই সঙ্গে দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি। এ রায়ে মোটামুটি আমরা সন্তুষ্ট যে না বিচার আমরা পেয়েছি, কিন্তু আমরা চাই যে এটা দ্রুত কার্যকর করা হোক। তবে আসামি পক্ষ বলছেন তারা উচ্চ আদালতে আপিল করবেন। কায়ুম মিয়া টিপুকে মৃত্যুদণ্ডের যে আদেশ দিচ্ছে এটা আমরা হাইকোর্টে যাব, কারণ হাইকোর্টে গেলে প্রায় এই মামলাটা দেহেল তার বিরুদ্ধে কোনো এভিডেন্স সাপ্লাই করতে পারেনি প্রসিকিউশন পক্ষ, এটা খালাস হওয়ার মতো একটি মামলা। রায় পর্যবেক্ষণে বলা হয়েছে হরতাল বা অবরোধ আহ্বানকারী ও বিরোধী পক্ষ সতর্কতা অবলম্বন না করলে বিশ্বজিতের মতো আরো হত্যাকাণ্ড দেখতে হতে পারে। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদকে দেশের বাইরে পাঠানো হচ্ছে, এমন গুঞ্জন উড়িয়ে দিলেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ। বিকেলে 21 টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি একথা জানান। আমাদের নেতা প্রেসিডেন্ট এরশাদ উনি চিকিৎসার জন্য বাইরে কোথাও যাবেন না, উনি বাংলাদেশের থেকেই ওনার চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসা নেবেন। কালকে গভীর রাত পর্যন্ত আমরা খুব টেনশনে ছিলাম যে স্যার কি বিদেশে নিচ্ছে কিনা। আজকে সারাদিন খবর নিচ্ছি এবং বলছি সকাল থেকে বলছি যে না, স্যার বাইরে কোথাও চিকিৎসা যাচ্ছেন না, এখানেই থাকতে হবে, আমাদের মাঠেই ওনাকে থাকতে হবে। এদিকে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে দেখা করতে যান। এই মুহূর্তে মহাসচিবের বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মী মিরাজ মিজু। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ অবস্থা। জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের বাসভবনের সামনে আপনি জানেন যে আজকে সারাদিনে কিন্তু গণমাধ্যমে একরকম গুজবই বলবো কিংবা সত্য ঘটনাই বলবো যে একটি কিন্তু কথা বারবার ঘুরে ফিরে আসছিল যে হোসেন মোহাম্মদ এরশাদকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং এই ঘটনার পরপরই কিন্তু আমরা বিভিন্ন নেতা কর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, দলের একাধিক সূত্রের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু কেউ আসলে স্পষ্ট করে বলতে পারছিলেন না যে এরশাদকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে কিনা। তবে সন্ধ্যার দিকে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাকে দেশের বাইরে পাঠানো হচ্ছে না। তবে এর আগে আপনার মাধ্যমে একটি কথা জানিয়ে রাখতে চাই, এর আগে দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু ববি হাজ্জাজের মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে তার দলের যে কোনো নীতি নির্ধারণী, যে কোনো বক্তব্য কিংবা যে কোনো কথা, যে কোনো সিদ্ধান্ত জানাবেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং জিএম কাদের। তাদের দুজনকেই কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে আমরা পাইনি, কোনো বক্তব্য তাদের কাছ থেকে পাইনি। ফলে আসলে কি ঘটতে যাচ্ছে সেই বিষয়টি কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়। এদিকে সন্ধ্যার পরপরই কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের সাথে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারের দীর্ঘ সময়ের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে আসলে কি কথোপকথন হয়েছে, কি আদৌ